শুভ মহাপঞ্চমী বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরও কিছু ভৌতিক ও দৈবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। মা এসেছে, আনন্দে মাতোয়ারা মর্তলোক। অন্তর থেকে বন বনান্তর সর্বত্রই শুধু সাজো সাজো রব। তোমার পুণ্য আগমনে ধরণী শস্য, শান্তি, সুখ ও আনন্দে পরিপূর্ণ হোক। তো আজ তোমরা শুনবে তিনটে অসাধারণ ঘটনা, যার প্রথমটা শেয়ার করেছে সৌরভ রায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা যদি তোমরা আরও শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিতদা, আমি আসাম থেকে সৌরভ রায়। কতদিন তোমাকে আমার মাসির ছোটবেলার একটা ঘটনা শুনিয়েছিলাম। আজ তোমাকে ওনার মৃত্যুর পরের একটা ঘটনা শোনাবো। দীর্ঘদিন ধরেই মাসির সঙ্গে ওনার শ্বশুরবাড়ির লোকেদের জমি, জায়গা, সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল, কিন্তু কোনো সুবিধে তারা করতে পারছিল না। 2020-তে যখন এসব মারা গেলেন, তারপর মাসি পুরো একা হয়ে পড়ে। মাসির উপরে মানসিক নির্যাতন, নিগ্রহ আরো বাড়ে। আমাদের ছেলেকে তুই খেয়েছিস, তোর জন্য হয়েছে সব। অপয় আমি এ ছেলে, তোর মুখ দেখাও পাও। তবে এই ঘটনার মূল নাটের গুরু ছিল মাসির একজন দেওর। মিশর সম্পত্তি তার হাতিয়ে নেবার ধান্দা। তার জন্য মাসিকে এত অত্যাচার করত যাতে মাসি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু ছোট ছোট 2 সন্তানকে ফেলে মাসি যাবে কোথায়? তাই যখন মাসি গেল না, তখন মাসিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলো তারা। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল বাগরাম পুজো। বাগরাম হলেন বাগেতের দেবতা। হাইলাকান্দি জেলার একটা প্রচলিত পুজো এটা। ব্যাঘ্র দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। এমনি সন্ধে সন্ধে খিচুড়ি প্রসাদ মানুষকে বিলি করা হয়, আর সেই প্রসাদ বাড়ির বাইরে খেতে হয়, ঘরে ঢোকানো যায় না। তবে আসল যে ভোগের প্রসাদ, সেটা মাঝরাতে জঙ্গলে গিয়ে দিয়ে আসতে হয়। কথিত আছে সেই প্রসাদ নাকি একটা বাঘ এসে খায়। যারাই সেই বাঘকে দেখেছে তারাই মাথা খারাপ, উন্মাদের মতো হয়ে গিয়েছে। তো মাসি 2 ছেলে গিয়েছিল সেই বাগরাম পুজোয়। সেখান থেকে ওরা প্রসাদ খেয়ে আসে। এসে এরপরে ওরা শুয়ে পড়ে। ওরা শুয়ে পড়ার পর মাসিও কিছু একটু খেয়ে শুতে যাবে। এমন সময় একজন মাসিকে এসে ডাকলো, সমাধি, ও সমাধি। তো মাসি গিয়ে দরজা খুলে দেখে ওনাদের গ্রামেরই একটা ছেলে। ছেলেটা মাসিকে পছন্দ করত, কিন্তু মাসি পাত্তা দিত না। তবুও ও মাসিকে নানাভাবে সাহায্য করত। সে তখন বলল, প্রসাদ পেয়েছো সমাধি? এসো আমার সঙ্গে, অনেকটা প্রসাদ রাখা আছে, এসে নিয়ে যাও। বলে ও মাসিকে ডেকে নিয়ে যায়। মাসি তখনও আন্দাজ করতে পারেনি যে এরপর কি ঘটনা ঘটতে চলেছে। এরপর রাস্তায় মাসির উপরে মাসির সেই দেওর এবং আরো 3-4 জন লোক মিলে মাসির উপরে হামলা করে। মাসিকে নির্যাতন করে গলা টিপে খুন করে তারা। সেই ছেলেটাও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে
মাসির এই মর্মান্তিক অবস্থা সে আর সহ্য করতে পারেনি। তখন ও বিদ্রোহ করে ওঠে, মাসিকে বাঁচানোর চেষ্টা করে, হাসপাতালে নিয়ে যায়, বাড়িতে খবর দেয়। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মাসিকে বাঁচানো যায়নি। এরপর এই ঘটনায় পুরো গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠল। অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলে মাসিকে সবাই খুব ভালোবাসত, স্নেহ করত। তারাই তখন আইনের দ্বারস্থ হয়। যে ছেলেটা শেষকালে মাসিকে সাহায্য করে সেই একমাত্র ধরা পড়ে। পুলিশের কাছে এরপর পুরো ঘটনা স্বীকার করেও, কিন্তু বাকি অভিযুক্তরা এদিকে সবাই পালিয়ে গেল। সুযোগ বুঝে বাড়িতে আসতো আর বাকি সময় পার্শ্ববর্তী রাজ্যগুলোতে পালিয়ে পালিয়ে থাকতো। এরপরে একদিন একটা অস্বাভাবিক ব্যাপার ঘটল। সেদিন ওরা বাড়িতে এসেছিল, পুরো গ্রামের কেউ কিছু টের পায়নি। অথচ দুজন পুলিশ কি করে টের পেয়ে গেল? তারা এসে হাজির। পুলিশকে দেখে ওরা তো ভয়ে দিল দৌড়। পুলিশ দুটো ওদেরকে সারাটা গ্রাম এরপর দৌড় করালো। যতক্ষণ না ভোর হলো ততক্ষণ তাড়া করে বেরিয়েছে ওদের। কিন্তু অবাক করার মতো ব্যাপার এটাই ছিল, দৌড়তে দৌড়তে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ দুটোর কোনো ক্লান্তি নেই। একইভাবে ওদের পেছনে পেছনে ছুটছিল বলা ভুল, বলা ভালো যেন হাওয়ায় ভাসছিল। জল কাদায় ওদের পা বসে যাচ্ছে, কিন্তু পুলিশ দুটো দিব্যি তার ওপর দিয়ে দৌড়চ্ছে। সূর্য না ওঠা পর্যন্ত সারাটা গ্রাম জুড়ে চলেছে এই চোর পুলিশ খেলা। মানুষও দেখেছে ওদের কাণ্ড। কাদা মাটি গায়ে প্রাণপণ দৌড়চ্ছে ওরা। একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার এদিকে ছোটে, একবার ওদিকে ছোটে। কিছুতে যে ওদের তাড়া করেছে গ্রামবাসীরা সেটা বুঝতে পারছে, কিন্তু কে? কাউকে তো দেখা যাচ্ছে না। এক সময় গ্রামের লোকেরা ওদেরকে ধরে ফেলে। এসব ঘটনা শোনে ওদের মুখে। তারপর তারা ওদের পুলিশের হাতেও তুলে দিতে চায়, কিন্তু আসল পুলিশদের গাফিলতিতে ওরা আবারও পালিয়ে যায়। আজও ওরা অধরা, আজও ওরা শাস্তি পায়নি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু করতে পারিনি। তবে গ্রামবাসীরা এই ঘটনা শুনে এটাই অনুমান করে যে রাতভর যে পুলিশ দুজন ওদের তাড়া করে বেরিয়েছে, আদেও হয়তো তারা কোনো পুলিশই ছিল না, ছিল আমার ওই মাসি মেশো। পুলিশের রূপ ধরে তারাই ওদের ছুটিয়ে মেরেছে। কারণ গোটা গ্রাম ওদের দেখেছে, কিন্তু কোনো পুলিশকে তারা দেখতে পায়নি। যদি সত্যি তারা পুলিশ হয়, যদি সত্যি ওদের ধরার জন্য তারা রাতভর ছুটে থাকে, তাহলে দিনের আলো ফুটতেই কোথায় পালিয়ে গেল তারা? তারা তো পুলিশ, রক্ত মাংসের জ্যান্ত মানুষ, ভূত তো নয়। নাকি ভূতই? কারণ কথায় বলে, স্ত্রী আগে মারা গেলে স্বামীর জন্য অপেক্ষা করে থাকে, আর স্বামী আগে মারা গেলে স্ত্রীর জন্য অপেক্ষা করে থাকে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে অর্কপ্রভ নস্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে পাঠাতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার দাদা, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। দাদা, আমি অর্কপ্রভ নস্কর, কলকাতা ঢাকুরিয়া থেকে বলছি।
আমার গুরু ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আরো একটা ঘটনা এখন তোমায় বলছি। ঘটনার মুখ্য বিষয় হলো ঠাকুরকে অপমান করলে কি হয়। যেমন সব মানুষকে দেখলেই ভালোবাসা বা ভক্তি শ্রদ্ধা আসে না, তেমনি সব দেবদেবী বা গুরুদেবের প্রতি তোমার ভক্তি ভালোবাসা নাই আসতে পারে। তুমি কাকে ভক্তি শ্রদ্ধা করবে, কাকে ভালোবাসবে আর কাকে করবে না, সেটা তোমার ব্যাপার। তাই বলে অন্যের যাকে ভালো লাগে তোমার তাকে ভালো লাগে না বলে তাকে তুমি গালমন্দ করবে, এটা তো উচিত নয়। এমনটা করা অন্যায়, অপরাধ। আর তারই সাজা একজনকে দিয়েছিলেন গুরুদেব। ব্যারাকপুর বাস স্টপেজের কাছে কয়েক বছর আগে একটা বড় লোহালক্করের দোকান ছিল। অনেকেই হয়তো দেখে থাকতে পারে। পুরনো ভাঙাচোরা লোহার জিনিস সেখানে বিক্রি হতো। বেশ কয়েকজন কর্মচারী কাজ করতো সেখানে। তো সেই দোকানের সামনে দিয়ে একবার আমাদের একজন গুরু ভাই যাচ্ছিলেন। দোকানদার ভদ্রলোকটি তাকে তখন টোন টিটকিরি কাটে, বলে, কি হে বিজনেসম্যান, কেমন চলছে বিজনেস? ভদ্রলোকটি ওনার কথা বুঝতে পারলেন না, হেসে জবাব দিলেন, আপনি কিছু ভুল করছেন দাদা। আমি একজন বেকার সাধারণ মানুষ, গুরুদেবের নাম গান করি, যা পাই তাই খাই, কোনো রকমই দিন চলে। আমি বিজনেসম্যান নই। উনি তখন বললেন, আরে ওটাই তো, ওর চেয়ে বড় বিজনেস আর কিছু আছে নাকি? কোনো ইনভেস্টমেন্ট নেই, লাভ লসের কোনো ব্যাপার নেই, শুধু ফায়দাই ফায়দা। যেমনি গুরু তার তেমনি চেলা। কর্মচারীরা যারা কাজ করছিল তারাও ওনার কথা শুনে হেসে ওঠে। সেই গুরু ভাই তখন বলেন, এসব কি বলছেন দাদা? গুরুদেবের নাম গান করা বিজনেস? আপনার যদি তাকে ভালো না লাগে তো নাই লাগতে পারে। আপনাকে তো কেউ জোর করেনি যে না তাকে মানতেই হবে। কিন্তু অন্যের ভক্তি বিশ্বাসে আঘাত করার অধিকার আপনাকে কে দিয়েছে? আজ আমি আপনার দোকানের সামনে দাঁড়িয়ে বলে গেলাম, এর হিসেব কিন্তু আপনাকে দিতে হবে। গুরুদেব যদি সত্যিই থাকেন, এই অপমানের বিচার তিনি ঠিক করবেন। আরে যান যান, আপনার গুরুদেবকে অনেক চেনা আছে আমার। যদি তিনি শুধু গুরুদেবকেই অপমান করতেন, হয়তো গুরুদেব এতটা রুষ্ট হতেন না। কিন্তু তিনি যে তার শিষ্যকে অপমান করেছিলেন, আর ঠাকুরের কাছে তার শিষ্য তো তার সন্তান সমতুল্য। কাজেই এরপর যে ঘটনাগুলো ঘটল তা গুরুদেবের চমৎকার ছাড়া আর কিছু নয়। ওনার ব্যবসা এরপর দিনের পর দিন কেমন যেন বসে যেতে লাগলো। লাভের মুখ তো দেখেনি না, উল্টে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়তে লাগলো। দোকান চালানোই একসময় অসাধ্য হয়ে পড়ল ওনার জন্য। ওদিকে সংসারেও শান্তি নেই, সুখের সংসারে অশান্তি ঢুকলো। ছেলে বউয়ের সঙ্গে বনিবন্তা হয় না, টাকা পয়সা জমি বাড়ি সম্পত্তি নিয়ে শুরু হলো কোলাহল। সেই কোলাহল কোন্দল একসময় এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে একসময় ওনার থেকে সব সম্পত্তি লিখে পড়ে নিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দিল তারা। দোকান গেল, টাকা পয়সা গেল, ঘর বাড়ি গেল, ঠাট বাট ওনার সব কিছু গেল। সর্বস্ব হারা ভিখারি দশা হয়ে গেল ওনার। লোকের কাছে এরপর উনি কেঁদে কেঁদে ফেরেন, চুলাই মদ খেয়ে এদিক ওদিক পড়ে থাকেন। যাকে নিয়ে একদিন উনি উপহাস করেছিলেন, হাসি ঠাট্টা করেছিলেন, এরপর ওনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত। একদিন ঠাকুরের নাম করে উনি একজনকে বিজনেসম্যান বলেছিলেন, পবিত্র ভক্তিকে ব্যবসা বলে কটাক্ষ করেছিলেন। তার ফলে যে ওনার এই দৈন্যদশা হলো সেটা সবাই বুঝতে পারল, শুধু উনি বুঝতে পারেননি। আর তাই এই পরিস্থিতি থেকে আমৃত্যু উনি বেরোতে পারেননি।
তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা, অসাধারণ। কেমন লাগছে তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্টে জানিও কিন্তু। আর এবারে শুনে নাও আজকের তৃতীয় ঘটনা। এটা শেয়ার করেছে রুমিকা। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো দাদা, আমি রুমিকা, দিল্লি থেকে বলছি। আজ আবার তোমাকে একটা নতুন ঘটনা বলতে এলাম। ঘটনাটা আমার নিজের সঙ্গেই ঘটে। যখন আমি বারাসাতে থাকতাম, আমি যেখানে থাকতাম সেখান থেকে কিছুটা দূরে একটা কালী মন্দির ছিল। রোজ দুবেলা সেখানে পুজো হতো। বিশেষ করে অমাবস্যার দিনগুলিতে বড় করে মায়ের পুজো হতো। আমি সময় পেলেই ওই মন্দিরে চলে যেতাম, পুজো দিতাম, পুজো দেখতাম, তারপর একটু রাত হলে ফিরে আসতাম। তো যেদিনের কথা এখন বলছি সেদিনও ছিল অমাবস্যা। মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়েছিল, তাই সন্ধে সন্ধেই আমি মন্দিরে চলে যাই। গিয়ে দেখি অনেক ভক্তজন উপস্থিত, মন্দিরে পুজো দেখছেন। আমিও ঠাকুরকে পুজো দিয়ে নাট মন্দিরে গিয়ে বসলাম। পুজো হচ্ছে দেখছি। এমন করতে করতে যখন পুজো শেষ হলো তখন বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে। তারপর প্রসাদ নিয়ে আমি উঠে পড়লাম। যেসব মহিলারা তখন সেখানে উপস্থিত ছিলেন তাদের প্রায় মুখ চেনা হয়ে গিয়েছিল আমার। তারা তখন বললেন, এত রাতে এতটা পথ তুমি একটা মেয়ে হয়ে এর মধ্যে ফিরবে কি করে? আমি বললাম, একা কোথায়, মা আছেন তো, মায়ের আশীর্বাদ আছে, ঠিক চলে যেতে পারবো। বলে এরপর আমি রওনা দিলাম। রোডে এসে দাঁড়ালাম, কিন্তু কোনো বাস পাচ্ছি না। রাত অনেক হয়েছিল, তাই বোধহয় বাস কমে গিয়েছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেলাম, উঠে পড়লাম তাতে। তারপরে বাড়ির সামনে এসে আমি নামলাম। রোড থেকে গলি ধরে কিছুটা হেঁটে যেতে হয়, কিন্তু রাস্তাটা একদম ফাঁকা। অন্ধকারে যতদূর চোখ যাচ্ছে কেউ কোথাও নেই। আমার তখন সত্যি সত্যি কেমন যেন ভয় ভয় করতে লেগেছে। এত রাতে আমি একটা মেয়ে মানুষ, এই অন্ধকার গলি ধরে হেঁটে যাব, যদি কিছু হয়। এসব ভাবতে ভাবতে এরপর আমি হাঁটা শুরু করলাম। মনে মনে মা কালীকে স্মরণ করছি। এমন সময় একটা ব্যাপার হলো। হঠাৎই আমি আমার পেছন থেকে একটা শব্দ শুনতে পেলাম, মৃদু অথচ স্পষ্ট একটা নূপুরের শব্দ, যেন কেউ আমার পেছন পেছনই আসছে। পেছন ঘুরে তাকাইনি, তবে মনে যেন একটু সাহস পেলাম। আমিও হাঁটছি, উনিও হাঁটছেন। এভাবে লাগাতার বেশ কয়েক মিনিট তিনি চললেন আমার সাথে। তারপর বাড়ির কাছাকাছি আসতেই পরিচিত দু তিনজন লোক দেখতে পেলাম রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে তারা গল্প করছেন। মনের থেকে সমস্ত ভয় কেটে গেল আমার। কিন্তু এদিকে ওই নূপুরের আওয়াজটাও হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেল। এবার আমার কেমন যেন একটু খটকা লাগলো। এতক্ষণ যিনি আমার পেছন পেছন আসছিলেন, কোথায় গেলেন তিনি? কোনো বাড়িতে ঢুকে গেলেন? না, তাই বা কি করে হয়? বাড়িতে ঢুকলে অন্তত গেট খোলার তো একটা আওয়াজ পাবো। কই, তেমন তো কিছু পেলাম না। তখন আমার একটা কথা মনে পড়ল। আমি অত রাতে বাড়ি ফিরবো কি করে ঠাকুরের সামনে যখন ওনারা সেই আশঙ্কা করছিলেন, আমি ঠাকুরের উপরে বিশ্বাস রেখেছিলাম। সেই বিশ্বাস রাখতেই আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতেই মাই কি তবে এসেছিলেন, আমাকে এই অন্ধকার গলিটা এগিয়ে দিলেন? হতে পারে, না হলে কেই বা আসবে অত রাতে আমার পেছন পেছন? জ্ঞান বুদ্ধি তো সেই কথাই বলছে,
কিন্তু মন বলছে অন্য কথা। যদি সত্যি তাই হয়, কেন তবে আমি একবারও পেছন করে তাকালাম না? যদি সত্যি মায়ের দর্শন পেতাম। এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। ছোট ছোট ঘটনা, অথচ বেশ সুন্দর, তাই না? আচ্ছা, তোমরা বেশি বেশি করে ঘটনা শেয়ার করছো তো? ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এবারে গত এপিসোডে গীতাদি লিখেছে, হ্যালো সোনা ভাই, আদরের ভাই, তোমার সুন্দর সুন্দর ঘটনা শুনছি। সুদেশ সিংহারায় লিখেছে, দুটো ঘটনাই ইউনিক ছিল, ভালো লাগলো। মনীষা কাকিমা লিখেছে, সত্যি খুব ভয় লাগলো আর ভালোও লাগলো। অন্তর্শীল লিখেছে, দুটো ঘটনাই দুর্দান্ত। এমডি মঞ্জু লিখেছে, খুবই ভালো লাগছে ভাই আমার, গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। এছাড়াও আরও কমেন্ট করেছ অর্কপ্রভ নস্কর, রোস্টার বয় শুভ, সিঙ্গিং স্টার কবিতা, মৌসুমী মুখার্জি, আবুল হোসেন, সোমা মুখার্জি, মিঠুন পাল, সৌরভ রায়, পিঙ্কি ঘোড়ই, অক্ষয় অধিকারী, কৃষ্ণা হালদার, রাজকুমার সরকার, অমিতা জেঠিমা, মালবিকা, বিটিএস আর্মি গার্লস ও সীমা দেবনাথ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।